আসসালামু আলাইকুম। আমরা আমাদের দ্বিতীয় যে লেকচার সেখানে জৈব যৌগে এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্যগুলো কী সেগুলো শেখার চেষ্টা করব। আমরা প্রথম ক্লাসে প্রাণশক্তি মতবাদ এবং জৈব যৌগের যে ইতিহাস সেটা জানার চেষ্টা করেছিলাম। তো আমাদের আজকের 2 নম্বর ক্লাস। এটা এই 2 নম্বর ক্লাসে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে জৈব এবং অজৈব যৌগের মধ্যে কি পার্থক্য। তো এই পার্থক্য নিয়ে যতটুকুই সমস্যা থাকুক না কেন আমরা সবটুকুই জানার চেষ্টা করব। দেখেন, আমি যদি আপনাকে জৈব যৌগ আর অজৈব যৌগের মধ্যে পার্থক্য দেখাই, জৈব যৌগ আর এই পারেরটা মনে করেন এই পার্থক্যের বিষয়গুলো এইদিকে থাকবে, আর এটা হলো আমাদের কি অজৈব যৌগ। তো আমি এভাবে দেখাই, পার্থক্যগুলো আমি একটা একটা করে লিখি, আপনি একটু বোঝার চেষ্টা করেন যে পার্থক্যের কারণ বা পার্থক্য। প্রথম পার্থক্যটা যেটা হয় সেটা হচ্ছে সংযুতি বা সংযুক্তি, যাই বলেন না কেন সেটা বলা যায়। দেখেন, জৈব যৌগ শুধুমাত্র তৈরি হয় হাইড্রোজেন এবং কি দ্বারা, কার্বন দ্বারা। এবং জৈব যৌগে আমাদের এর বাইরে এর জাতক থাকে, অর্থাৎ সালফার, ফসফরাস, অক্সিজেন, নাইট্রোজেন এবং থাকে কি বলেন তো হ্যালোজেন। আর অজৈব যৌগে কি হতে পারে? অজৈব যৌগ যে কোনো মৌল দ্বারা গঠিত হতে পারে, ঠিক আছে। যেমন হাইড্রোজেন এবং ক্লোরিন দিয়ে তৈরি হতে পারে, সোডিয়াম এবং ক্লোরিন দিয়ে তৈরি হতে পারে, সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড কার্বন আর অক্সিজেন দিয়ে তৈরি হতে পারে, কার্বন মনোঅক্সাইড হতে পারে, SO2 হতে পারে। তার মানে যে কোনো যৌগ বা যে কোনো মৌল দ্বারাই অজৈব যৌগ তৈরি হতে পারে। কিন্তু জৈব যৌগ তৈরি হতে গেলে কী তৈরি করতে হবে? হাইড্রোকার্বন অথবা তার জাতক নিয়ে কাজ করতে হবে। বন্ধন প্রকৃতি, পরেরটা আমাদের কি বলেন তো বন্ধন প্রকৃতি। এটা হলো 2 নম্বর বৈশিষ্ট্য বা 2 নম্বর পার্থক্যের কারণ। এদের বন্ধন প্রকৃতি হবে সমযোজী। এদের বন্ধন প্রকৃতি হবে কেমন বলেন তো? সমযোজী। আর এদের বন্ধন প্রকৃতি হবে কি আয়নিক। সমযোজী কি? যারা ইলেকট্রন কি করবে? শেয়ার করবে। এরা ইলেকট্রন কি করবে? শেয়ার। আর এরা ইলেকট্রন হয় দান করবে অথবা কি করবে? গ্রহণ করবে, ঠিক আছে। তারপরের পার্থক্যের কারণ আণবিক গঠন। তারপরের পার্থক্যটার কারণ হইল আণবিক গঠন। এখন আণবিক গঠনটা কীরকম হতে হবে সেটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি। তো আণবিক গঠন কেমন হবে? এদের আণবিক গঠন হবে খুবই জটিল। জৈব যৌগের আণবিক গঠন খুবই কি বলেন তো জটিল, খুবই জটিল। আর অজৈব যৌগের আণবিক গঠন সহজ বা সরল। কি হবে? সরল। যেমন আমরা যদি গ্লুকোজের গঠনটা দেখাই, যে CH2OH, এইটা এর সাথে বন্ড আমাদের CHOH, তারপরে আছে কি বলেন তো 4, এবং আমাদের আছে CHO। এইটা কার গঠন? এইটা যেটা দেখলাম সেটা গ্লুকোজের। আর অজৈব যৌগের গঠন দেখেন হাইড্রোক্লোরিক অ্যাসিড খুব সহজেই তৈরি করে ফেলল। এরপরে আমাদের পার্থক্যের আরও কিছু বিষয় আমরা জানি। এখানে আমরা মোট 3টা পার্থক্যের বিষয় জানলাম। নেক্সট আমরা পার্থক্যের বিষয়ে দেখি যে এদের পার্থক্যের আর কি হতে পারে। একটা গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। কি বলেন তো? গলনাঙ্ক ও কি স্ফুটনাঙ্ক। আমরা জানি যে জৈব যৌগ সমূহ কি নিম্ন গলনাঙ্ক এবং নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়, ঠিক আছে। জৈব যৌগগুলো কি হয়? নিম্ন গলনাঙ্ক এবং কি নিম্ন স্ফুটনাঙ্ক। এদের গলনাঙ্কটাও থাকে নিম্ন প্রকৃতির, স্ফুটনাঙ্ক কি থাকবে? নিম্ন। কিন্তু এদের গলনাঙ্ক কত হবে বলেন তো? উচ্চ। যেমন আমি যদি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড চিন্তা করি, ঠিক আছে, বা কার্বনের বা এদের গলনাঙ্ক মোটামুটিভাবে 300 ডিগ্রি সেলসিয়াসের নিচে। কত ডিগ্রি? 300 ডিগ্রি সেলসিয়াসের নিচে। যেমন অক্সালিক অ্যাসিডের যদি গলনাঙ্ক আপনি চিন্তা করেন, অক্সালিক অ্যাসিড, এটা আমাদের সবচেয়ে পরিচিত অ্যাসিড, অক্সালিক অ্যাসিড। এর গলনাঙ্ক আমাদের কত বলেন তো? 101 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। কিন্তু আপনি যদি এই দিকে আসেন,
যে এরা উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। নর্মাল আমরা সোডিয়াম ক্লোরাইড যদি বিক্রিয়া করি, এখানে মিনিমাম তাপ দিতে হবে 801 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি? 801 ডিগ্রি সেলসিয়াস দ্রাব্যতা। পরের পার্থক্যের বিষয় হলো কি বলেন তো? দ্রাব্যতা। তো দ্রাব্যতা যদি আমি বুঝতে যাই, ঠিক আছে, দ্রাব্যতা এরা হচ্ছে আমাদের সাধারণত পোলার দ্রাবকে কি নয়, দ্রবণীয় নয়, অর্থাৎ পোলার দ্রাবকে অদ্রবণীয়। তাহলে আমরা মনে রাখবো পোলার দ্রাবকে অদ্রবণীয়, এদের দ্রাব্যতা হচ্ছে এরকম। কিন্তু অপোলার দ্রাবকে কিন্তু কি দ্রবীভূত হয়, অপোলার দ্রাবকে দ্রবীভূত হবে, দ্রবণীয়। আমি পোলার দ্রাবক বলতে আসলে কি বুঝি? পোলার দ্রাবক সরাসরি আমরা মনে রাখবো হইল পানি, ঠিক আছে। অপোলার দ্রাবক কোনগুলো? যেমন বেনজোইক অ্যাসিড বা বেনজিন দ্রবণ, ঠিক আছে। বেনজোইক অ্যাসিডের যে দ্রবণ সেটাকে আমরা কি বলবো? অপোলার দ্রবণ। আর এরা হচ্ছে কি বলেন তো? পোলার দ্রাবক, অর্থাৎ পানিতে দ্রবীভূত, পোলার দ্রাবকে দ্রবীভূত, দ্রাবকে দ্রবীভূত, অর্থাৎ ডোবানো যায়, এদেরকে কি করা যায় না? ডোবানো যায় না। এরপর হচ্ছে জ্বলন এবং হলো দহন। এরপরের ধাপটাই হচ্ছে আমাদের কি বলেন তো? জ্বলন, বা আমরা বলতে পারি হইল কি দহন। আমরা যখন কোনো জৈব যৌগকে পোড়াবো, পোড়ানোর পর দেখবো এদের কোনো অবশেষ থাকবে না। তাহলে পোড়ানোর পর কি থাকে না? অবশেষ থাকে না, ঠিক আছে। এদের পোড়ানোর পর কি থাকবে না? অবশেষ থাকে না। এদের কি থাকবে? অবশেষ থাকবে, অর্থাৎ অবশিষ্ট কিছু না কিছু তো থাকবেই, অবশিষ্ট থাকবে, ঠিক আছে। এরপরে যদি আমরা যাই, সেটা আমরা দেখি, তাহলে আমাদের মোটামুটিভাবে এটা হচ্ছে জৈব এবং হচ্ছে অজৈব যৌগের মধ্যে কি পার্থক্য। এরপরে আমরা জৈব যৌগের প্রাচুর্যতার কারণগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করব, বা জৈব যৌগের সংখ্যা বেশি হওয়ার কারণ কি কি সেটা নিয়ে আমরা সামান্য কথাবার্তা বলি। দেখেন, জৈব যৌগের প্রাচুর্যতার কারণ, জৈব বা হাইড্রোকার্বন জৈব যৌগের প্রাচুর্যতার কারণ। দেখেন, জৈব যৌগের প্রাচুর্যতার কারণ হচ্ছে মোট 4টা। কয়টা? 4টা। 1 নাম্বার কারণ যদি আমি বলতে চাই, 1 নাম্বার কারণ হচ্ছে ক্যাটেনেশন ধর্ম। আমি একটা একটা করে লিখবো, একটা একটা করে আলোচনা করব। ক্যাটেনেশন ধর্ম। তাহলে জৈব যৌগের প্রাচুর্যতার অন্যতম কারণ হলো কি বলেন তো? ক্যাটেনেশন ধর্ম। ক্যাটেনেশন ব্যাপারটা কি? যে কার্বন পরমাণুসমূহ বা কার্বন শিকলসমূহ ছোট হোক বা বড় হোক, এরা পরস্পর নিজেদের মধ্যে কী হতে পারে? যুক্ত হয়ে দীর্ঘ শিকল তৈরি করবে বা দীর্ঘ বলয় তৈরি করবে। এটাকে আমরা বলবো হচ্ছে ক্যাটেনেশন ধর্ম। তো আমি যদি এই সংজ্ঞাটা লিখি যে স্বপরমাণু, সরাসরি আমরা কি বলবো বলেন তো? স্বপরমাণু নিজেদের মধ্যে, কার মধ্যে? নিজেদের মধ্যে যুক্ত হয়ে কি তৈরি করবে? দীর্ঘ শিকল। এক হচ্ছে কি দীর্ঘ শিকল বা বলয়। শিকল বা আমরা কি বলতে পারি? বলয় তৈরির ক্ষমতাকে কি বলা হয়? ক্যাটেনেশন বলা হয়। তাহলে আমরা এইখান থেকে একটা জিনিস মাথায় রাখবো, যে কার স্বপরমাণু নিজেদের মধ্যে যুক্ত হয়ে দীর্ঘ শিকল বা বলয় তৈরির যে ক্ষমতা, সেই ক্ষমতাটার নাম হচ্ছে কি বলেন তো? ক্যাটেনেশন। হ্যাঁ, যেমন আমি যদি কার্বন একটা চিন্তা করি, এই কার্বনের এইটা একটা, এখানে কি যুক্ত হইল? হাইড্রোজেন। তাহলে এইটা হচ্ছে আমাদের কি বলেন তো? এটা হলো মিথেন, CH4। মিথেন কে আবিষ্কার করছে আমরা সেটাও জানি। আচ্ছা, এরপরে দেখেন, কার্বন এবং কার্বন যদি নিজেরা পরস্পরের সাথে যুক্ত হয়, তখন তার নাম হলো কি? ইথেন। আমরা যদি কার্বন কার্বন এভাবে যুক্ত করাই, এইভাবে বলি, তাহলে দেখেন কার্বনের সংখ্যা বাড়ার কারণে এর ধর্মটা কি হয়ে যেতেছে? আলাদা হয়ে যেতেছে। তাহলে কার্বন সংখ্যা যখন বাড়ছে তখন এর ধর্ম কি হচ্ছে? আলাদা। এটা ছিল কিছুক্ষণ আগে মিথেন, এটা আমরা তারপরে বললাম হচ্ছে কি যে CH3 বন্ড CH3, এটা হলো কি ইথেন। আর এটা হলো আমাদের কি বলেন তো? CH3 CH2 আবার কি
CH3, এটা হলো কি প্রোপেন। তো কার্বন সংখ্যা চেঞ্জ হলে যার ধর্ম পরিবর্তন হয়ে যায় বা বৈশিষ্ট্যটা কিছুটা হলেও কি হয় পরিবর্তন হয়, সেটাকে আমরা বলবো হচ্ছে ক্যাটেনেশন। অর্থাৎ কারো স্বপরমাণু অর্থাৎ নিজেরা নিজেদের মধ্যে যুক্ত হওয়ার যে ক্ষমতা, তাকে আমরা কি বলতেছি, ওর ক্যাটেনেশন। এখন এই ক্যাটেনেশনের ক্ষেত্রে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গা, সেটাকে বলা হবে ফুলারিন। অর্থাৎ কার্বন পরমাণু 30 থেকে 70টা যদি পরস্পর নিজেদের মধ্যে যুক্ত হতে পারে, এরকমভাবে যুক্ত যদি হতে পারে, কার্বন কত বলেন তো, কার্বন 30 থেকে শুরু করে কার্বন কত 70 পর্যন্ত, বিশেষ করে কার্বন 32, কার্বন 50, কার্বন 60, এই যে এগুলা। তারপর হচ্ছে এই যে কার্বন 60 যেটা আমি লিখেছি, কার্বন 60 আমি যেটা লিখেছি, এইটার নাম হলো ফুলারিন। এটার নাম হলো কি ফুলারিন। এটা দেখতে কেমন, এটা হচ্ছে দেখতে গম্বুজ আকৃতির, দেখতে হচ্ছে গম্বুজ আকৃতির। তাহলে কার্বন 60কে আমরা বলবো হচ্ছে ফুলারিন। এবং এই যে কার্বন 60টা পরমাণু পাশাপাশি যুক্ত হবে এরকমভাবে কয়টা যুক্ত হবে 60টা। অর্থাৎ আমি বলে দিতে পারি 60টা কার্বন যখন পাশাপাশি যুক্ত হবে, এই যুক্ত হওয়ার জন্য একটা বল দরকার হবে, সেই বলটার নাম হচ্ছে বাকি বল। এই বলের নাম কি বাকি বল। এই বলটা আমরা মনে রাখবো, ঠিক আছে। এখন ধরেন কার্বন 60, এই ব্যাপারটা নিয়ে আমাদের আলোচনা, এটাকে আমরা ফুলারিন বলতেছি। ধরেন একটা কার্বনের হচ্ছে আমাদের 12টা, ভর কত 12, তাহলে আমাদের আছে কয়টা 60টা। যদি আমি বের করি তাহলে 6 12 হলো 72, 720। তার মানে এই কার্বন 60-র ভর কত বলেন তো 720। এখন আমরা এই জৈব যৌগের এই যে এত কিছু পড়ছি, ঠিক আছে, এত কিছু আমরা যেহেতু পড়ছি, এখানে তো আমাদের কিছু না কিছু জিনিস খুব গুরুত্বপূর্ণ, তাই না? আচ্ছা, তাহলে আমরা এটার কার্বন 60টা পাশাপাশি যুক্ত হলে সেটাকে বলতেছি হচ্ছে ফুলারিন। ফুলারিনটা দেখতে হচ্ছে গম্বুজ আকৃতির। আচ্ছা, গম্বুজ যদি আমরা না চিনি সেক্ষেত্রে আমরা দেখাইতে পারি। এবং এই কার্বন 60টা একসাথে যুক্ত হওয়ার জন্য যে বল কাজ করে, সেই বলের নাম হলো বাকি বল। এদের মধ্যে সংকরায়ন একটা কাজ করে, হ্যাঁ। এই সংকরায়নটা হচ্ছে sp2, অর্থাৎ এদের কার্বন কার্বন কি বন্ধন থাকবে, ডাবল বন্ড থাকবে, এই জন্য এরা sp2 সংকরিত। দেখেন গম্বুজ আকৃতির দেখতে হচ্ছে ঠিক এরকম একটা দেখতে। আমি এখানে আরও একটা দিয়ে দিতে পারি, ঠিক এরকম যে দেখতে, এটা হচ্ছে ফুলারিন। এটা কে ফুলারিন। এবং এটা বিখ্যাত একজন স্থপতি আছেন, বিখ্যাত স্থপতি, ওনার নাম হইল বুকমিনিস্টার ফুলার। বুকমিনিস্টার ফুলার। এই বুকমিনিস্টার ফুলারের নাম অনুসারে এটাকে বলা হয়েছে কি ফুলারিন, হ্যাঁ। তার সম্মান রক্ষার্থে, বিখ্যাত স্থপতি যিনি, তার সম্মান রক্ষার্থে এটার নাম হয়েছে ফুলারিন বা ফুলার। তো এই হচ্ছে আমাদের ক্যাটেনেশন ধর্ম গেল, যে কেন এর সংখ্যা অনেক। দেখেন আমরা জৈব যৌগের প্রাচুর্যতার কথা বলতে, জৈব যৌগের সংখ্যা হচ্ছে 9 মিলিয়ন বা 90 লক্ষ। আমাদের বইগুলোতে এক এক বই এক এক রকম দেওয়া আছে। কবির স্যারের যে বই, সেই বইয়ে দেওয়া আছে 90 লাখ। হাজারিনাগের পুরাতন বইটাতে দেওয়া ছিল 60 লক্ষ, মানে 13 এডিশন যেটা। আর বর্তমান যে বইটা, সেটাতে কোনো এডিশনে দেখি 70 লাখ, কোনো এডিশনে দেখি হচ্ছে 80 লাখ, ঠিক আছে। মানে এগুলো বোঝাই কঠিন। 80 লাখ বা কোনোটাতে আমরা দেখি হচ্ছে কি পুরাতনটাতে 60 লাখ এরকম। আর অজৈব যৌগের সংখ্যা সবসময় আমরা জানি যে 90,000 বা সেটাকে আমরা কি বলতে পারি 1 লাখ সমপরিমাণ, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমরা পরের যে ধর্ম, যে কেন এত বেশি হওয়ার কারণ এরা নিজেরা নিজেদের মধ্যে যুক্ত হতে পারে, যুক্ত হয়ে কি তৈরি করতে পারে, যুক্ত হয়ে এদের একটা বলয় বা শিকল তৈরি করে। এই ধর্মটাকেই বলা হচ্ছে ক্যাটেনেশন ধর্ম। 2 নম্বর ধর্মের কারণ হলো সমানুতা। 2 নম্বর ধর্মটা হলো কি বলেন তো, সমানুতা। এখন সমানুতা কি জিনিস, যে একই আণবিক সংকেত ভিন্ন গাঠনিক সংকেত। তাহলে সমানুতা যদি আমি জানতে চাই, তাহলে আমরা মনে রাখবো হচ্ছে একই
আণবিক সংকেত কিন্তু ভিন্ন কি সংকেত? গাঠনিক সংকেত। একই আণবিক সংকেত, ভিন্ন গাঠনিক সংকেত। এদেরকে আমরা পরস্পরের কি বলবো? সমানতা। যদি আমি বলি যে C2H6O এর দুইটা সমাণু আছে, এটার কি সমাণু আছে? মোট দুইটা সমাণু আছে। এটা একটা বিখ্যাত উদাহরণ। হ্যাঁ, যেমন আমি বলতে পারি হলো CH3 বন্ড ও বন্ড হইল CH3। দেখেন দুই পাশে দুইটা মিথাইল মূলক আছে, যেই জন্য এটার নাম হচ্ছে কি? ডাই মিথাইল ইথার। এটাকে বলা হবে ডাই মিথাইল ইথার। অথবা এটার আরেক নাম আমি বলতে পারি হচ্ছে ইথানল। কি বলতে পারি? ইথানল না, আচ্ছা, ডাইমিথাইল ইথার, বা এটাকে আমরা বলতে পারি মিথক্সিমিথেন। আর এই পারে যেটা আমাদের আছে সেটা হচ্ছে CH3 বন্ড হইল CH2 বন্ড হইল কি? OH। দেখেন আমরা যদি মিলাই, দেখেন এখানে কার্বন আছে কয়টা? দুইটা। এখানে দেখেন কার্বন কয়টা? দুইটা। হাইড্রোজেন এখানে কয়টা? ছয়টা। দেখেন তিনটা তিনটা কয়টা? ছয়টা। অক্সিজেন একটা, সেই অক্সিজেনটা, এই যে মাঝখানের যে অক্সিজেনটা, সেটাকে আমরা ইথার হিসেবে পরিচিত পাই। এটাকে আমরা কি হিসেবে চিনি? ইথার হিসেবে চিনি। ঠিক আছে। এরপর যদি আমরা পরেরটাতে দেখি, এখানে আমরা অ্যালকোহল মূলক দেখতে পাচ্ছি। এটার নাম কি? অ্যালকোহল মূলক নাকি? এই জন্য এটার নাম হইল ইথানল। ঠিক আছে, এটার নাম কি? ইথানল। তাহলে এটা হচ্ছে ডাইমিথাইল ইথার, আর এটা কি? ইথানল। একই আণবিক সংকেত, কিন্তু গঠন দুইটা কি? সম্পূর্ণ আলাদা। আমি যদি চিত্র আকারে দেখাই, এদের যদি আমি চিত্র আঁকাই, ধরেন কার্বন, কার্বন, অক্সিজেন, এই হলো কার্বন, এই হলো অবস্থা। ঠিক আছে, এদের প্রত্যেকটাতে একটা করে কি বসবে? হাইড্রোজেন বসবে। ঠিক আছে, এদের প্রত্যেকটাতে একটা করে কি বসবে? হাইড্রোজেন। আমাদের পরেরটাতে যদি যাই, যে কার্বন কার্বন থাকবে, এবং এইখানে আমাদের কয়টা হাইড্রোজেন হবে বলেন তো? তিনটা। তাহলে এখানে তিনটা হাইড্রোজেন আমি দিলাম, আর এখানে হচ্ছে দুইটা হাইড্রোজেন, একটা দুইটা। এই হলো অক্সিজেন, এই হলো কি? H। তাহলে এটা হচ্ছে আমাদের ডাইমিথাইল ইথার, আর এটা হচ্ছে আমাদের কি? ইথানল। ঠিক আছে, তো এটা গেল আমাদের সমানতার পার্ট। সমানতা আর অনেক ধরনের হতে পারে। একটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে এদের দুই ধরনের সমাণু হতে পারে। একটা হচ্ছে গাঠনিক সমাণু, আর একটা কি সমাণু? স্টেরিও সমাণু, আর একটা হচ্ছে জ্যামিতিক সমাণু। আমরা এগুলো পড়ছি। ঠিক আছে, তো জৈব যৌগের প্রাচুর্যতার কারণ আরেকটা হচ্ছে আমরা বলবো, সেটা হচ্ছে পলিমারকরণ। কি বলেন তো? পলিমারকরণ। আমরা পলিমারকরণের যে ব্যাপারটা, সেইটা নিয়ে সামান্য আলোচনা করব। পলিমারকরণ। তো পলিমারকরণের ক্ষেত্রে যদি আমরা যাই, সেক্ষেত্রে আমরা দেখি যে ধরেন আমার কাছে আছে হলো CH2 ডাবল বন্ড CH2। এটার নাম কি? দুই কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন। এটার নাম হচ্ছে ইথিন। এটার নাম হলো কি বলেন তো? ইথিন। তো এই ইথিনকে যদি আমরা কি করি, কোনো প্রভাবকের উপস্থিতিতে কি করি, যদি আমরা তাপ প্রদান করতে থাকি, তো সেটা পলিথিনে পরিণত হবে। অর্থাৎ তখন এটা হবে কার্বন, এইখানে হবে আমাদের একটা হাত মুক্ত হয়ে যাবে। এইভাবে লিখতে পারি আমি যে CH2 বন্ড, এইপারে হাত একটা মুক্ত হয়ে গেল কার্বনের। আবার হচ্ছে C, এইখানে হলো H2, এইবার একটা হাত মুক্ত হয়ে গেল। আর এই যে এইখানে হবে কি? N। কিছুক্ষণ আগে এটা ছিল হচ্ছে ইথিন, এখন আমরা এটার নাম হলো পলিথিন পাইলাম। কি পাইলাম? পলিথিন। তাহলে ইথিন থেকে আমরা এখানে কি পাইতেছি? পলিথিন। এই যে N দ্বারাই বোঝাচ্ছে পলি। কি বোঝায়? পলি। এই পলি মানেই হলো বহু বা অনেক। ঠিক আছে, পলি মানে আমরা এখানে মনে রাখবো হচ্ছে বহু বা অনেক। তাহলে ইথিন থেকে আমরা পাইলাম কি? পলিথিন। এরকমভাবে যদি আমি চিন্তা করি যে CH3 বন্ড CH2 ডাবল বন্ড, আচ্ছা CH ডাবল বন্ড মনে করেন হচ্ছে CH2, এটা হচ্ছে আমাদের কি? প্রোপিন। এটা হচ্ছে আমাদের এখানে কি বলেন তো? প্রোপিন।
এটা যদি আমরা কোনো প্রভাবকের উপস্থিতিতে এবং তাপ দিই, কোনো প্রভাবকের উপস্থিতিতে এবং যদি কি দেই, তাপ দিই, সেক্ষেত্রে আমাদের এইটা ভেঙে কি হবে, এটা ভেঙে হবে CH3 বন্ড CH বন্ড, এইখানে হবে CH, এরপর একটা হাত উন্মুক্ত হবে, এইখানে CH2 হবে, এইখানে একটা হাত উন্মুক্ত হবে, তখন এটার নাম হবে পলিপ্রোপিন। এটার নাম হবে কি, পলিপ্রোপিন। ঠিক আছে, তাহলে এই যে এই পারের যেটা মানে বিক্রিয়ক যেটা, সেটাকে আমাদের বলা হয় মনোমার। এটার নাম হচ্ছে কি, মনোমার। আর বিক্রিয়ায় আমরা যেটা উৎপাদ পাচ্ছি সেটার নাম হচ্ছে পলিমার। বিক্রিয়ক যেটা সেটার নাম হচ্ছে মনোমার, আর বিক্রিয়ায় যেটা কি বিক্রিয়ক সেটার নাম হচ্ছে কি, মনোমার। ঠিক আছে। আচ্ছা, আমাদের পরের যে জায়গা সেটা হচ্ছে আরও একটা কারণ। আমরা আরও একটা কারণ দেখাই। কার্বনের চতুর্যোজ্যতা। হ্যাঁ, আমরা সবার প্রথমে যে জিনিসটা জানব, কার্বনের চতুস্তলক মডেল, সেটা একটু যদি জানি। চতুস্তলকীয় মডেল, এই কার্বনের চতুস্তলকীয় মডেল যদি আমাদের জানা থাকে, সেটা যদি আমরা দেখি, আমরা যখন এই কার্বনটা আঁকাইতেছি তখন আমরা ঠিক এইভাবে দিচ্ছি। অর্থাৎ আমরা এখানে বলে দিচ্ছি যে চারটি যোজ্যতা কী করবে, একই তলে অবস্থান করবে। চারটি যোজ্যতা কী করছে, একই তলে। চারটি যোজ্যতা কী করে, একই তলে অবস্থান করে। এই চারটা যোজ্যতা কার্বনের কিভাবে আসছে সেইটা নিয়ে সামান্য কিছু কথা বলি। হ্যাঁ, আমরা যদি কার্বনের দিকে তাকাই তাহলে কার্বন হচ্ছে 6 নাকি। এটা যদি আমরা গ্রাউন্ড স্টেটে ইলেকট্রন বিন্যাস করি তাহলে হচ্ছে আমাদের হয় 1s2, তারপরে কি হবে 2s2, 2p কত বলেন তো 2। অর্থাৎ প্রথম শক্তি স্তরে আমাদের মোট ইলেকট্রন থাকবে কয়টা, 2টা, আর 2 নম্বর শক্তি স্তরে থাকবে কয়টা, 4টা। 2টা আর কি 4টা। তো এটা আঁকাইলে হচ্ছে আমাদের এরকম হবে, প্রথম শক্তি স্তরে আমাদের মোট 2টা ইলেকট্রন আছে, এর একটা নিউক্লিয়াস, আর 2 নম্বর শক্তি স্তরে আমাদের কয়টা আছে, টোটাল 4টা ইলেকট্রন আছে। দেখেন এই যে 4টা ইলেকট্রন আছে, এখন এই 4টা ইলেকট্রনের ক্ষেত্রে যদি আমি যাই, যে এই 4টা ইলেকট্রন দানও করতে পারে না। কি করতে পারে না, দান করাও কঠিন। 4টা ইলেকট্রন কি করা, গ্রহণ করাও কঠিন। কেন, কারণ এখানে আয়নীকরণ শক্তির ব্যাপারটা, যে একটা ইলেকট্রন অসীমে নিয়ে যাইতে যে পরিমাণ শক্তি দরকার হয় তাকে আমরা কি বলি, আয়নীকরণ শক্তি বলি। তো আয়নীকরণ শক্তিতে এত বেশি কিছু, এত ইলেকট্রন তুমি বের করে নিয়ে যাইতে পারবে না। তো 4টা ইলেকট্রন যেহেতু দান বা গ্রহণ করা কি সহজ নয় বা কঠিন, এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে 4টা ইলেকট্রন সমযোজী বন্ধন তৈরি করে। এরা আয়নিক বন্ধন কি করে না, তৈরি করে না। দান বা গ্রহণ যেহেতু করে না, তার মানে আয়নিক বন্ধন এরা কী করে না, তৈরি করে না। তার মানে এরা কী তৈরি করে, এরা তৈরি করে মূলত সমযোজী বন্ধন। এরা কীরকম বন্ধন তৈরি করবে, সমযোজী বন্ধন। তো সমযোজী বন্ধন তৈরি করতে গেলে এই কার্বনকে আর নর্মাল স্টেটে থাকলে হবে না, তখন এর থেকে এক্সাইটেড স্টেটে নিয়ে যেতে হবে, উত্তেজিত অবস্থা। আমরা তখন স্টার দিয়ে দেখাই অথবা আমরা ইএস লিখে দেবো, এক্সাইটেড স্টেট। ঠিক আছে, তাহলে বিক্রিয়াটা যদি আমি এখন করি তখন হবে 1s2, যেটা সেটা ঠিক থাকবে। এসের যে একটা ইলেকট্রন সেটা উত্তেজিত হয়ে পরেরটাতে চলে যাবে, অর্থাৎ এখানে হবে 2s কি বলেন তো 1, আর এইখানে হবে 2p x1, 2p y1, 2p z1। ঠিক আছে, তখন যদি আমি হুন্ডের নীতি বসাইতে যাই তাহলে দেখেন হুন্ডের নিয়ম অনুসারে এস এর জন্য ঘর হয় একটা, এস এর জন্য ঘর কয়টা, একটা। পি এর জন্য আমাদের ঘর কয়টা, 3টা। ঠিক আছে, তাহলে দেখেন এখানে আমাদের মোট ইলেকট্রন থাকে কয়টা, 2টা, এইখানে থাকে একটা, এইখানে ইলেকট্রন থাকে কয়টা, একটা, এইখানে থাকে একটা, আর এই জায়গা থেকে কি একটা। দেখেন এই যে 4টা সিঙ্গেল আছে, 4জন কি আছে এখানে সিঙ্গেল, তখন এ একটা ইলেকট্রন কি করে, শেয়ার করে। এ একটা ইলেকট্রন কারোর সাথে শেয়ার করে, এ একটা ইলেকট্রন কারোর সাথে শেয়ার করে, এই একটা ইলেকট্রন কারোর সাথে কী করে, শেয়ার করে। তো এই যে ব্যাপারটা,
এইটাকে হচ্ছে কার্বনের চতুর্যোজ্যতা বলা হয়, বা কার্বনের চতুস্থলিকীয় মডেলের ক্ষেত্রে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে কার্বন কী বন্ধন তৈরি করে? সমযোজী বন্ধন। কারণ কার্বন 4টা দানও করতে পারে না, কার্বন 4টা কী করতে পারে না? গ্রহণও করতে পারে না। আমি এটা আগেই বলেছি যে কার্বনের ক্ষেত্রে 4টা ইলেকট্রন দান করা সো টাফ, কার্বনের ক্ষেত্রে 4টা ইলেকট্রন গ্রহণ করা আরও টাফ। যেহেতু দান এবং গ্রহণ করা যাবে না, এটা কোনোভাবেই কি নয়, সম্ভব নয়। তো এখন দেখেন যে আমরা পরবর্তী অংশে যদি যাই, যে কার্বনের চতুস্থলিক মডেলটাতে আমরা একটু আসি, তাহলে কার্বনের চতুর্যোজ্যতা কী জিনিস সেটা আমরা বুঝছি, বা কার্বনের 4টা যোজ্যতা সম্পর্কে আমাদের একটা ধারণা হয়েছে নাকি। কার্বনের 4টা যোজ্যতা বা 4টা হাত, যোজ্যতা মানে আমরা এখানে মনে রাখবো কি বলেন তো? হাত। কার্বনের 4টা কি এখানকার হাত, একই তলে অবস্থান করছে। এই কথাটা বলেছিলেন কেকুল, বিজ্ঞানী কেকুল। তো যখন আমি 4টা একই তলে অবস্থান করাবো, যদি আমি এই বক্সের দিকে তাকাই, তাহলে দেখেন এই কোণটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। এই কোণটাও কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি, মানে টোটাল 360 ডিগ্রি হয়ে যাওয়ার মতো। তাহলে এটাও 90 ডিগ্রি, এই কোণটাও হচ্ছে আমাদের তখন কয় ডিগ্রি? 90 ডিগ্রি। একটা অনাকাঙ্ক্ষিত ব্যাপার হয়ে যাবে এখানে। কিন্তু আমরা যদি কার্বনের চতুস্থলিক মডেলের দিকে যাই, তখন কার্বনটা আসলে ঠিক এইভাবে থাকে, যে এইভাবে কার্বনের, এটা মনে করেন ভিতরের দিকে, এই হাতটা মানে বোর্ডের ভিতরের দিকে, আমি এটা বোর্ডের ভিতরে, আমি তার বোর্ড খুঁড়ে দেখাইতে পারি না, এটা বোর্ডের ভিতরের দিকে। এটা হচ্ছে বোর্ড থেকে উপরের দিকে, এই দিকে আছে। এটা হচ্ছে কোন দিকে? বোর্ড থেকে উপরের দিকে। আর এই দুইটা হচ্ছে আমাদের এইভাবে একটা আছে, আর এটা হচ্ছে কি, একটা অ্যাবভ দ্য প্লেন আর একটা বিলো দ্য প্লেন। এটা হচ্ছে আমাদের বিলো দ্য প্লেন, আমরা চিন্তা করি বিলো দ্য প্লেন। আর এটাকে আমরা চিন্তা করব হচ্ছে অ্যাবভ দ্য প্লেন, মানে তলের কি, ওটা তলের ভিতরের দিকে, এটা তলের কি, বাহিরের দিকে। হ্যাঁ, আর এটা হচ্ছে লেফটের একটা রাইটে। তো তখন এইখানকার কোণ কত? তখন এর বন্ধন কোণটা আসলে কত, বা চতুস্থলিক মডেলের ক্ষেত্রে এই কোণটা তখন হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। এই কোণটাও তখন আমাদের কত? 109 ডিগ্রি 28 মিনিট, 109 ডিগ্রি 28 মিনিট। অর্থাৎ প্রত্যেকটা কোণ তখন কত ডিগ্রি হবে? 109 ডিগ্রি 28 মিনিট করে হবে। ঠিক আছে। তো এরপরে হচ্ছে আমাদের কার্বনের চতুর সমযোজ্যতা, মানে এরপরের জায়গাতে যদি আমরা যাই, যে কার্বনের চতুর সমযোজ্যতা বা লুইসের মতবাদ। কার্বনের চতুর সমযোজ্যতা, অথবা এটাকে আমরা বলতে পারি হচ্ছে লুইসের মতবাদ। লুইসের মতবাদ। হ্যাঁ, তাহলে কার্বনের চতুর সমযোজ্যতা, বা আমরা বলবো হচ্ছে লুইসের মতবাদ। এখন আমরা কার্বনের চতুর সমযোজ্যতা বা লুইসের মতবাদ বলতে যেটা বুঝি সেটা আমরা দেখব। হ্যাঁ, দেখেন আমরা আগেই জানছি যে কার্বনের মোট হাত থাকে কয়টা? 4টা। কয়টা? 4টা। অথবা আমরা কার্বনের যোজ্যতা যদি চিন্তা করি, বা সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 4টা। ঠিক আছে, তাহলে এইটাই মূলত আসলে চতুর সমযোজ্যতা। এটাই মূলত কার্বনের চতুর সমযোজ্যতা। আমরা কিছু উদাহরণ থেকে এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করার চেষ্টা করব। ধরেন আমি যদি মিথেন চিন্তা করি, CH4, এখানে আমাদের কার্বন কয়টা? একটা। আমরা জানি একটা কার্বনের মোট কয়টা হাত থাকে, বা কয়টা ইলেকট্রন থাকে? মোট 4টা ইলেকট্রন থাকে। এই যে কার্বনের ইলেকট্রন, হাইড্রোজেন প্লাস হচ্ছে হাইড্রোজেন, একটা হাইড্রোজেনের কয়টা ইলেকট্রন থাকে? একটা ইলেকট্রন থাকে, এবং এখানে কয়টা হাইড্রোজেন আছে? 4টা। এই গঠন প্রণালী যদি আমি দেখাই, বা এদের যদি মডেল আমি দেখাইতে যাই, তাহলে আমি প্রথমত কার্বন লিখব, কার্বনের হাতগুলো আমি একটা একটা করে দেখাইলাম। ঠিক আছে, এই হচ্ছে কার্বনের হাত, আর এর সাথে 4টা হাইড্রোজেন শেয়ার করবে। এর সাথে কি করবে? 4টা হাইড্রোজেন শেয়ার করবে। একটা, এই হলো একটা, দুইটা, এইখানে একটা হাইড্রোজেন শেয়ার করবে, এখানে একটা হাইড্রোজেন কি করবে? শেয়ার করবে। এবং প্রত্যেকটা জায়গাতে আমার একটা করে কি থাকবে বলেন তো? হাইড্রোজেন থাকবে। একটা, এখানে একটা হাইড্রোজেন থাকবে,
এই জায়গাতে একটা হাইড্রোজেন থাকবে, এই জায়গাতে একটা কি হাইড্রোজেন থাকবে। তখন আমি দেখতে পাবো যে এই জায়গাটা একটা, এইখানে আর একটা জায়গা তৈরি হবে, এইখানে একটা জায়গা তৈরি হবে, এইখানে একটা জায়গা তৈরি হবে, তাই না? তাহলে দেখেন তখন কার্বনের অবস্থা কেমন হবে? তখন কার্বনের ভেতরে তো আগে থেকে 2টা ছিল আর পরে বাইরে হলো 8টা। তখন কার্বন হবে নিয়ন। কার্বন কার মতো হবে? নিয়নের মতো আচরণ করবে। আর হাইড্রোজেনটা কার মতো আচরণ করবে? হিলিয়ামের মতো। তাহলে আমরা জানি যে প্রত্যেকেই কী হইতে চায়, যে ইলেকট্রন দান অথবা গ্রহণ করে এরা সবসময় কী হইতে চায়? স্থিতিশীল হইতে চায়, ঠিক আছে? যেহেতু স্থিতিশীল হইতে চায় তখন তারা কার মতো আচরণ করে? নিষ্ক্রিয় গ্যাসের মতো আচরণ করে। স্থিতিশীল হয়ে কার মতো হবে? নিষ্ক্রিয় গ্যাসের মতো। এটাই তো আমাদের মূল টার্গেট পুরো জৈব যৌগতে, তাই না? আমাদের মূল টার্গেট কিন্তু পুরো জৈব যৌগতে কি? এটা কার্বনের 4টা হাত দেখানো এবং হাইড্রোজেনের হাতের সাথে মেলবন্ধন তৈরি করা এবং সর্বশেষ এদেরকে স্থিতিশীল বা নিষ্ক্রিয় করা, আর কিচ্ছু না। আচ্ছা, এরপরে যদি আমি এটা একটা দেখলাম, এখন ধরেন আমি যদি আপনাকে দেখাই যে C2H মনে করেন 4, এটা হচ্ছে কি? মিথেন। এটা হচ্ছে আমাদের কি? ইথিন অণুর গঠন। তো এখানে কার্বন হচ্ছে কয়টা? 2টা। একটা কার্বনের মোট 4টা হাত, সেটা আমরা এখানে দেখাচ্ছি। এবং মোট যেহেতু কয়টা? 2টা। এবং হাইড্রোজেন এখানে কয়টা? 4টা। তাহলে 4টা হাইড্রোজেন, প্রত্যেকটার হাত কয়টা করে? একটা করে, বা একটা করে ইলেকট্রন আছে। তো এই গঠন তো আমি বুঝছি নাকি? এটা মিথেনের গঠন। এখন আমরা ইথিন অণুর গঠন দেখতেছি। এখান থেকে আমরা যেটা পাবো, দেখেন কার্বন কার্বন 2টা কার্বন আছে। তাহলে 2টা কার্বনের মোট টোটাল 8টা ইলেকট্রন আছে। তার মধ্যে 2টা ইলেকট্রন হচ্ছে এই পারে দিলাম, এই পারে এর 2টা ইলেকট্রন দিলাম, কারণ দ্বিবন্ধন যেহেতু তৈরি করবে। তাহলে আমাদের 4টা ইলেকট্রন গেল। এখন এইখানে একটা ইলেকট্রন আছে 5টা, এই হলো 6টা, এখানে একটা 7টা, আর এই জায়গাতে কি দিলাম? 8টা। আর হাইড্রোজেন যেহেতু 4টা, তাহলে 4টা হাইড্রোজেন 4টা হাতে দিয়ে দেবো। তাহলে 1টা, 2টা হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন, এই হলো কি? 4টা হাইড্রোজেন। তা আমি পরবর্তীতে দেখেন যে 2টা ইলেকট্রন মিলে একটা বন্ধন তৈরি করে। 2টা ইলেকট্রন মিলে কি তৈরি করে? একটা বন্ধন। 2টা ইলেকট্রন মিলে একটা কি তৈরি করে? বন্ধন। এখানকার 2টা ইলেকট্রন মিলে একটা বন্ধন, এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন তৈরি হবে, এখানে একটা কি তৈরি হবে? বন্ধন তৈরি হবে, ঠিক আছে? এই যে গোল গোল করে দিলাম, এগুলো হচ্ছে কি? 2টা করে ইলেকট্রন মিলে একটা করে কি তৈরি করলো? বন্ধন। এবং এখানে অবশ্যই কি আছে? হাইড্রোজেন আছে, সেটা তো আমরা জানি নাকি? তাহলে আমরা পরবর্তীতে এটার গঠন দেখতে পাবো হচ্ছে এরকম, যে CH2 ডাবল বন্ড কী পাবো? CH2। সেম প্রসিডিউরে আমি যদি পরেরটা দেখাই যে C2H2 অর্থাৎ ইথাইন। ইথাইন দেখতে কেমন? যে এখানে মোট কার্বন হচ্ছে কয়টা? 2টা, আমার সেটা আমি লিখলাম। প্লাস হচ্ছে আমাদের হাইড্রোজেন এখানে কয়টা? 2টা, ঠিক আছে? তো এটার ক্ষেত্রে যদি আমি যাই, সেক্ষেত্রে যেটা হয় যে কার্বন কয়টা? 2টা। কার্বনের মোট 8টা ইলেকট্রনের মধ্যে দেখেন এপারে দিল 3টা, এপারে রাখলো কয়টা? 3টা। আর এখানে একটা, এখানে একটা, এর সাথে একটা কি থাকবে? হাইড্রোজেন থাকবে, এর সাথে একটা কি থাকবে? হাইড্রোজেন থাকবে। এই যে এইভাবে বন্ধন তৈরি করবে, 2টা মিলে একটা, 2টা মিলে একটা, 2টা মিলে একটা। অর্থাৎ এটা দেখতে কেমন হবে? এটা হবে আমাদের কার্বন হাইড্রোজেন বন্ধন, ট্রিপল বন্ড কার্বন, এ হলো হাইড্রোজেন, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের কার্বনের চতুর্থ সমযোজ্যতা বা লুইসের মতবাদ। এটা হচ্ছে লুইসের বিন্দু গঠন বললেও ভুল হবে না, বা লুইসের মতবাদ বা লুইসের কি গঠন? বিন্দু গঠন। লুইসের বিন্দু গঠন, ঠিক আছে? আমি আশা করি এই জায়গাটুকু ক্লিয়ার বুঝাইতে পারছি। এরপরে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন। হ্যাঁ, এই হাইব্রিডাইজেশন বোঝার আগে আমাদের এই জায়গাটুকু বুঝছি কিনা সেটা আমাদের খুবই জরুরি। হ্যাঁ, আমরা সামান্য কিছু হাইব্রিডাইজেশন দেখাই। যে দেখেন, আমরা হাইব্রিডাইজেশনের যে জায়গাটা সেটাতে যদি যাই, যে জৈব যৌগের সংকরায়ন, জৈব যৌগের আমরা যখন তৃতীয় অধ্যায় করছি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, তখনও সংকরায়ন পড়ছি। যখন আমরা দ্বিতীয় অধ্যায় পড়ছি তখনও সংকরায়ন পড়ছি। তো তখন আমরা লোন পেয়ার, বন্ড পেয়ার এইসব ইলেকট্রন নিয়ে কাজ করেছিলাম। এখন আমরা সেটা করব না। এখন আমরা সিম্পল সম্পৃক্ত আর অসম্পৃক্ত নিয়ে কাজ করব। কি নিয়ে কাজ করব? সম্পৃক্ত
আর একটা হলো কি অসম্পৃক্ত। ধরেন কার্বন কার্বন যদি সিঙ্গেল বন্ড হয় তাহলে তখন সেটার নাম হবে কি সম্পৃক্ত। আর কার্বন কার্বন যদি আমাদের কি হয় ডাবল বন্ড হয়, অথবা কার্বন কার্বন যদি আমাদের কি হয় ট্রিপল বন্ড হয়, তখন আমরা তাকে বলবো হচ্ছে অসম্পৃক্ত। এইখানে একটা জিনিস যদি আমি দেখাই যে জৈব যৌগের সংকরায়ন, আমার মিথেন অণু একটা দেওয়া আছে CH4, এর সংকরায়ন কত, তখন আমাদেরকে যেটা করতে হবে এটা এক্সপান্ড করতে হবে। হ্যাঁ, এক্সপান্ড না করলে হবে না। তাহলে এখানে আমাদের 4টা হাইড্রোজেন আছে, দিলাম 4টা হাইড্রোজেন কি করলাম আমি দিলাম। আমি জানি যে এদের বন্ধন কোণ হচ্ছে 109 ডিগ্রি, কয় মিনিট 28 মিনিট, ঠিক আছে। তো কার্বন কার্বন সিঙ্গেল বন্ড যদি হয় তখন সেটাকে আমরা সম্পৃক্ত যৌগ বলতেছি, এবং কার্বন কার্বন সিঙ্গেল বন্ড যদি হয় তখন আমরা অবশ্যই মনে রাখবো সেটা হচ্ছে sp3 সংকরায়ন। আর কার্বন কার্বন যদি ডাবল বন্ড হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে sp2 সংকরায়ন। আর কার্বন কার্বন যদি আমাদের কি হয় ট্রিপল বন্ড হয় তখন আমরা সেটাকে বলি হচ্ছে কি sp সংকরায়ন। জৈব যৌগের ক্ষেত্রে এই সংকরায়নের সিস্টেমগুলো, অথবা কার্বনের দুই পারে দুইটা কি থাকতে পারে ডাবল বন্ড থাকতে পারে। এই জিনিসটা মাথায় রাখতে হবে আমাদেরকে। তো এইখানে দেখছি আমি সবগুলোই কি আছে সিঙ্গেল বন্ড আছে, তার মানে এই কার্বনটা হচ্ছে আমাদের sp3। আবার যদি আমরা এইটার গঠন দেখাই যে CH2 ডাবল বন্ড CH2, এই কার্বনটা কোন অবস্থায় আছে, এই কার্বনটা কি অবস্থায়। তো আমি যখন এগুলো এইভাবে দেখাবো, এখানে হাইড্রোজেন দেখালাম, এখানে হাইড্রোজেন দেখালাম, এখানে কার্বন, এখানে কি আছে হাইড্রোজেন, এখানে কি হাইড্রোজেন, আমি দেখতে পাচ্ছি যে এই কার্বনটা ডাবল বন্ডের সাথে যুক্ত আছে নাকি, তার মানে এই কার্বনটা হচ্ছে আমাদের sp2 সংকরিত। এই কার্বনটাও ডাবল বন্ড এই পারের যেহেতু আছে, তার মানে এটাও কি হচ্ছে sp2 সংকরিত, ঠিক আছে। এবং এদের মধ্যে বন্ধন কোণ কত, sp2 সংকরায়নে বন্ধন কত, এখন sp-তে সংকরায়ন যখন হবে তখন বন্ধন কোণ হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট, ঠিক আছে। এবং এরা ত্রিভুজকের মতো চতুস্থলকীয়, এরা হচ্ছে চতুস্থলকীয়। আর যখন sp2, ঠিক আছে, এরা হচ্ছে ত্রিভুজ আকৃতির হতে পারে। এদের বন্ধন কোণ হচ্ছে 120 ডিগ্রি, এদের বন্ধন কোণ কত ডিগ্রি 120 ডিগ্রি। আর যখন sp সংকরিত তখন এদের বন্ধন কোণ হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে। এরা হচ্ছে সরল রৈখিক, এরা ত্রিভুজ আকৃতির, আর এরা হচ্ছে চতুস্থলকীয়। তো আমি যদি আরেকটা অণু দেখাই তাহলে তো হয়ে গেল যে এরকম মনে করেন C2H কত বলেন তো 2। এটা যদি আমরা দেখাই যে C2H2, দেখেন কার্বন কার্বন ট্রিপল বন্ড, কার্বন কার্বন কি বন্ড ট্রিপল বন্ড, এই পারে একটা হাইড্রোজেন, এই পারে কি আছে একটা হাইড্রোজেন। তো এদের মধ্যে এটা কত, এই বন্ধন কোণটা হচ্ছে 180 ডিগ্রি। এই যে এদের থেকে এইখানকার বন্ধন কোণটা কয় ডিগ্রি 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি যেখানেই দেখবো সেখানে হচ্ছে, তাহলে এই কার্বনটাও হচ্ছে আমাদের sp সংকরিত, এই কার্বনটারও হাইব্রিডাইজেশন কি sp। আশা করি আমাদের এইটুকু যদি আমরা জানি তাহলে আমাদের জৈব যৌগের সংকরায়ন শেষ। শুধুমাত্র অ্যালিফ্যাটিক যে যৌগগুলো আছে, অ্যারোমেটিক কিন্তু না, অর্থাৎ যেগুলো হচ্ছে আমাদের অ্যালিসাইক্লিক সেগুলো। আমি লাস্ট আর একটা বেনজিনের দেখাতে পারি। ধরেন বেনজিনের জন্য যদি আমি দেখাই যে বেনজিনের গঠন তো আমরা জানি নাকি, বেনজিন, তো এই হচ্ছে বেনজিনের অবস্থা, এটা হচ্ছে কি এইটা হলো বেনজিন। তো বেনজিনের আমরা জানি এটা ডাবল বন্ড, এটা ফাঁকা থাকবে, এটা হবে কি ডাবল বন্ড, এটা ফাঁকা থাকবে, এটা হবে কি ডাবল বন্ড, এই জায়গাটা হচ্ছে আমাদের কি বন্ড ডাবল বন্ড। এই যে এই জায়গাতে আমি যদি কার্বন ঢুকাই দিই, প্রত্যেকটা জায়গাতে কি করব কার্বন, এখানে একটা, এইখানে একটা কার্বন, এইখানে এই জায়গাতে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন, এইখানে কার্বন, আর এই জায়গাতে কি কার্বন। তো আমরা জানি এইখানে কি আছে সিঙ্গেল বন্ড, এখানে সিঙ্গেল বন্ড একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এই জায়গাতে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন, আর এই জায়গাতে কি একটা হাইড্রোজেন। দ্যাটস মিন এটার গঠন হলো C6H6। তো আমরা দেখতে পাচ্ছি যে এদের বন্ধন কোণটা হচ্ছে 120 ডিগ্রি, কারণ এখানে ডাবল বন্ড একটা আছে, ঠিক আছে। এইটাও কি, এটা প্রত্যেকটা হচ্ছে sp2, এদের প্রত্যেকেই কত ডিউ sp2, প্রত্যেকটা কার্বন হচ্ছে কি sp2, এটাও কত sp2, এটা হচ্ছে sp2, এটাও হচ্ছে আমাদের কি sp2। যেহেতু এলা কার্বন কার্বন ডাবল বন্ড আছে, তার মানে এটা হচ্ছে কি sp2 সংকরিত। তো সংকরায়ন নিয়ে আর বেশি কিছু না বলি, আর বেশি পেঁচানো উচিত না,
এই পর্যন্তই থাক। আগামীকাল আমরা সিগমা বন্ড, পাই বন্ড হিসাব করব, জৈব যৌগের শ্রেণী বিভাগ দেখব, আনুষঙ্গিক যতটুকু আলোচনা আছে সেটুকু করব, কার্যকরীমূলক আর সমগোত্রীয় শ্রেণী দেখব। তাহলে আমাদের তৃতীয় লেকচার কমপ্লিট। চতুর্থ লেকচার, পঞ্চম লেকচার এবং ষষ্ঠ লেকচারে যাই আমরা শুধু জৈব যৌগের নামকরণ পড়ব। ঠিক আছে, নামকরণ শেষে আমরা সমানতার দিকে আগাবো আস্তে আস্তে। হ্যাঁ, তো সে পর্যন্ত সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফিজ।